প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। বরাবরের মতো আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো অনলাইন ক্লাসের সুবিধার জন্য আশা করছি তোমরা পড়াশোনার একটু টাচে আছো, যার ফলে তোমরা ক্লাস ওভাবে নর্মাল সময়ের মতো না চললেও তোমরা তোমাদের পাঠ্য বিষয়গুলা কিছুটা হলেও হয়তো তোমরা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ যে কি কি আছে না আছে, বা কতটুকু পড়া হয়েছে, বা নিজেরা কিছুটা অধ্যয়ন হয়তো করতে পারছো। এতে করে তোমাদের সময়ও ভালো কাটছে আশা করি। তো কথা না বাড়িয়ে চলো চলে যাই আমাদের স্লাইডগুলোতে, আজকের ক্লাসের স্লাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষে 201 নম্বর কোর্সে থিওরি অফ এস্টিমেশনের উপরে একটি ক্লাস নিতে যাচ্ছি। আমাকে তোমরা সবাই চেনো, আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। প্রথমেই আমরা দেখে নিই আজকে ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে পড়বো, বা কি কি বিষয়ের উপর আমি ক্লাসটা কন্ডাক্ট করব। আউটলাইনের মধ্যে রয়েছে মেথডস অফ এস্টিমেশন, যার মধ্যে অর্থাৎ আমাদের এস্টিমেশন করার জন্য কি কি মেথড আছে সেগুলো। মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড, মেথড অফ লিস্ট স্কয়ার। তো প্রথমেই আমরা চলে যাই মেথডস অফ এস্টিমেশনের। এস্টিমেশন নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। এস্টিমেশন, আশা করি তোমাদের এস্টিমেশনের মেইন যে বেসিক জিনিসটা সেটা বুঝতে এখন আর কারো বাকি নেই। এখন এই যে আমরা এস্টিমেশনটা করছি, নর্মালি আমরা জেনেছি যে পপুলেশন প্যারামিটার মেজার করার জন্য আমরা পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে স্ট্যাটিস্টিকের মাধ্যমে একটা এস্টিমেটর বের করি, এবং সেই এস্টিমেটরের মাধ্যমে আমরা পপুলেশন সম্পর্কে মন্তব্য করি, বা পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করি স্যাম্পল এস্টিমেশনের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই যে এস্টিমেশনটা, এই যে প্রসেসের এস্টিমেশন, এই এস্টিমেশনে যে আমরা যে এস্টিমেটরটা বের করব, সেই এস্টিমেটরটা বের করার জন্য তো আমার কিছু মেথড লাগবে। যে মেথডগুলোর যে কোনোটি ব্যবহার করে আমরা খুব সহজেই স্যাম্পলের যে এস্টিমেটটা আছে, বা যে স্ট্যাটিস্টিকটা আছে সেটা আমরা এস্টিমেট করব, মানে সেটা পরিমাপ করার মাধ্যমে বা পপুলেশনের প্যারামিটারটাকে এস্টিমেট করব। তো প্যারামিটার এস্টিমেট করার জন্য যে মেথডগুলো আছে সেগুলাই মেথডস অফ এস্টিমেশন। তো চলো দেখে নিই সেই মেথডগুলো কি কি। মেথডগুলোর মধ্যে রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হাইলাইটেড, তার মধ্যে রয়েছে মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড, মেথড অফ লিস্ট স্কয়ার, মেথড অফ মোমেন্টস, মেথড অফ মিনিমাম কাই স্কয়ার, বেস মেথড, এবং মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স। তো আজকে এই মেথডগুলোর মধ্যে আজকের ক্লাসে আমরা প্রথম যে দুটো মেথড, অর্থাৎ মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড এবং মেথড অফ লিস্ট স্কয়ার, এই দুইটা মেথড নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো প্রথমেই চলে যাই মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুডে আমরা যে জিনিসটা করব সেটা এস্টিমেশনের নর্মাল প্রসিডিউরের মতো। এখানে আমার প্রথম কাজটা হবে একটা পপুলেশন থেকে একটা স্যাম্পল নাও। যেমন এখানে আমার একটা পপুলেশন আছে এফ অফ এক্স থিটা, পপুলেশনের ডেনসিটি ফাংশন এটা, ঠিক আছে, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখান থেকে আমি এন সাইজের একটা স্যাম্পল নিচ্ছি, x1 x2 আপ টু xn একটা স্যাম্পল নিয়েছি, এবং এই স্যাম্পলটা এন সাইজের। তো স্যাম্পলটা নেওয়া হয়ে গেল। স্যাম্পল নেওয়ার পরে আমরা চলে যাব সেই স্যাম্পলের লাইকলিহুড ফাংশন তৈরি করার কাজে। সেক্ষেত্রে লাইকলিহুড ফাংশন, এই যে স্যাম্পলটা আমরা নিলাম, এই স্যাম্পলটার লাইকলিহুড ফাংশনের ফর্ম হবে এটা। অলরেডি আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে লাইকলিহুড ফাংশন সম্পর্কে ধারণা দিয়েছি, আশা করি সেটা তোমাদের মনে আছে। তো কারো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে লাইকলিহুড ফাংশন যে ক্লাসে আমি দেখিয়েছিলাম সেই ক্লাসে একটু রিভিউ নিয়ে নিবে, বা সেই ক্লাসের লেকচারটা একটু দেখে নিবে, তাহলে তোমাদের আবার হয়তো মনে পড়ে যাবে। তো দেখো আমরা এখানে যেহেতু এই ফাংশনটা, যেটা আমার পপুলেশনের ফাংশন ছিল, এখানে আমার প্যারামিটার ছিল থিটা। এই থিটাটাকেই আমি মেইনলি
এস্টিমেট করতে চাচ্ছি। তো দেখো এখানে লাইকলিহুড ফাংশনটা আমরা সাধারণত লাইকলিহুড ফাংশন কিভাবে লিখি? প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রথমত সেই প্যারামিটার এবং যেই স্যাম্পলের মাধ্যমে হচ্ছে আমরা এস্টিমেট করব সেই স্যাম্পলটাকে এখানে রিপ্রেজেন্ট করে থাকি লাইকলিহুড ফাংশনের যে সংক্ষিপ্ত প্রকাশ আছে সেই প্রকাশে। তো এখানে আমার পপুলেশন প্যারামিটার ছিল থিটা, তো থিটা দিয়েছি, আর হচ্ছে যে স্যাম্পলটার মাধ্যমে আমরা হচ্ছে এস্টিমেশনটা করব সেই স্যাম্পলটা, অর্থাৎ এটার জন্য লাইকলিহুড ফাংশন। এবং এটা লাইকলিহুড ফাংশনকে আমরা কিভাবে লিখি? এভাবে লিখি যে আমার প্রত্যেকটা স্যাম্পলের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট এবং সাথে প্যারামিটার, প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে তাদের ফাংশনাল যে ফর্মটা আছে সেই ফাংশনাল ফর্মগুলো গুণফল করলেই হচ্ছে, দুঃখিত অন্য স্লাইডে চলে গেছে, সেই ফাংশনাল ফর্মগুলোর গুণফল করলেই হচ্ছে আমরা লাইকলিহুড ফাংশনটা পাচ্ছি। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে প্রোডাক্ট অফ এফ অফ এক্স আই থিটা, এখানে এক্স আই যেহেতু x1 x2 আপ টু xn এন সংখ্যক আমার হচ্ছে স্যাম্পল ছিল, তো সেই এন সংখ্যকের স্যাম্পলের মান ছিল 1 2 আপ টু n পর্যন্ত। তাই এখানে এই আই এর মান হচ্ছে আমার 1 থেকে n পর্যন্ত, যেহেতু এগুলো ফাংশনগুলো গুণাকারে আছে তাই প্রোডাক্ট সাইন। আশা করি এই জিনিসটা বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে পপুলেশন থেকে স্যাম্পল নিলাম, সেই স্যাম্পলের জন্য যে লাইকলিহুড ফাংশন আছে সেই লাইকলিহুড ফাংশনটা করে ফেললাম, যে লাইকলিহুড ফাংশনটা হচ্ছে চেহারাটা কেমন হবে সেটা আমি করে ফেললাম। এরপরে কি করব? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে লাইকলিহুড ফাংশনের জন্য লাইকলিহুড ফাংশন যেটা আমি করেছি সেই লাইকলিহুড ফাংশনের জন্য আমি একটা এস্টিমেটর নিব, এবং এমন একটা এস্টিমেটর নিব যেটা ওই লাইকলিহুড ফাংশনের হচ্ছে ম্যাক্সিমাম মান দিবে। ঠিক আছে, এখন এস্টিমেটরের মাধ্যমে আমরা তো হচ্ছে আমরা লাইকলিহুড ফাংশনের কয়েকটা মান পেতে পারি, তাই না? তো সেক্ষেত্রে তার মধ্যে যেই এস্টিমেটরের মাধ্যমে সর্বোচ্চ লাইকলিহুড ফাংশনের মান আমি পাবো, যেই এস্টিমেটরটা লাইকলিহুড ফাংশনের ম্যাক্সিমাম দিবে, সেই এস্টিমেটরটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি থিটাকে, যেমন আমরা হচ্ছে পপুলেশন প্যারামিটার থিটাকে এস্টিমেট করেছিলাম, তাই হচ্ছে এস্টিমেটেড প্যারামিটার হচ্ছে থিটাকার। তো থিটাকারকে আমি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর হিসেবে কনসিডার করি, তাহলে অবশ্যই তার লাইকলিহুড ফাংশনের মান অন্য যে কোনো প্যারামিটার এস্টিমেটরের লাইকলিহুড ফাংশনের মানের থেকে বড় হবে, এবং সেটা দেখো বড় অর্থাৎ ম্যাক্সিমাম হবে। দেখো এই যে আমি এখানে লিখেছি যে এই যে দেখো, আমি যদি থিটাকারটা যদি আমার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর হয়ে থাকে, তাহলে এর যে লাইকলিহুড ফাংশন তা অন্য যে কোনো এস্টিমেটরের লাইকলিহুড ফাংশনের থেকে বড় হবে। অর্থাৎ এই এস্টিমেটরের জন্য যে লাইকলিহুড ফাংশন, যে এস্টিমেটরের মাধ্যমে এস্টিমেট আমরা করছি, সেইটার লাইকলিহুড ফাংশন হচ্ছে তোমার হচ্ছে ম্যাক্সিমাম হবে। এই তো হচ্ছে মেইনলি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন প্রসেসের মেইন প্রিন্সিপল। দেখো এখানে এটা লেখা আছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপলস অফ এমিলি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর, আচ্ছা, উই শুড চুজ দ্য এস্টিমেটর which makes the likelihood function a maximum. অর্থাৎ theta card will be the Emily if likelihood function of theta card is greater equal likelihood function of another parameter theta prime. ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে দেখো যে theta prime is any other estimator। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি লাইকলিহুড ফাংশন তো করে ফেললাম। তো লাইকলিহুড ফাংশন হচ্ছে সেই লাইকলিহুড ফাংশন, সেই এস্টিমেটরটাই আমি নিলাম, যেহেতু আমার মেইন প্যারামিটার ছিল থিটা। এই প্যারামিটারকে এস্টিমেট করার জন্য আমার হয়তো একাধিক এস্টিমেটর আছে, এই একাধিক এস্টিমেটরের মধ্যে আমি সেই এস্টিমেটরটাই প্রথমে সিলেক্ট করব, যেটা হচ্ছে লাইকলিহুড ফাংশনের জন্য ম্যাক্সিমাম মান দিবে। তো সেটাও আমি করে ফেললাম, সেই লাইকলিহুড ফাংশনটা বের করে ফেললাম, যার জন্য আমি থিটা কার্ডের ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশনের ম্যাক্সিমাম মান পাবো। তো লাইকলিহুড ফাংশন করার পরে এখন সেই লাইকলিহুড ফাংশনটাকে যদি আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে তাকে
জিরোর সাথে ইকুয়েট করি, তাহলে তার সলিউশন করলে কিন্তু আমি আমার যে থিটা কার্ড বের করার কথা সেটা আমি পেয়ে যাব। অর্থাৎ দেখো এখানে L is the differentiable function of theta যদি হয়ে থাকে, then theta card is the solution of del L by del theta equal to 0। অর্থাৎ দেখো L যদি আমার লাইকলিহুড ফাংশন হয়, আমি কিন্তু প্রথমে হচ্ছে পূর্ববর্তী স্লাইডে কিন্তু লাইকলিহুড ফাংশন পর্যন্ত বের করে ক্ষান্ত ছিলাম। তো এখন আমার লাইকলিহুড ফাংশন বের করা হয়েছে, লাইকলিহুড ফাংশন, এবং আমি সেই লাইকলিহুড ফাংশনই হচ্ছে আমি সিলেক্ট করেছি, যে হচ্ছে সেই এস্টিমেটর সিলেক্ট করেছি যার জন্য আমার লাইকলিহুড ফাংশন ম্যাক্সিমাম হবে। তো সেটা আমার করা হয়ে গেছে, অর্থাৎ আমি এই জিনিসটা পেয়ে গেছি। এখন এই যে লাইকলিহুড ফাংশন আমি বের করেছি, এই লাইকলিহুড ফাংশনকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরোর সাথে ইকুয়েট করব। এখন এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, এই যে লাইকলিহুড ফাংশনকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে তার জিরোর সাপেক্ষে ইকুয়েট করার যে এই যে ইকুয়েশনটা, এখন যদি এই ইকুয়েশনকে আমি সলভ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আমার যে থিটা কার্ড বের করা মেইন উদ্দেশ্য, অর্থাৎ প্যারামিটার এস্টিমেট করা যে মেইন উদ্দেশ্য, সেই থিটা কার্ডের মান আমি পেয়ে যাব। আর এর ক্ষেত্রে দেখা যায় যে এই ইকুয়েশনের ক্ষেত্রে আরেকটি জিনিস উল্লেখযোগ্য, যে এই যে লাইকলিহুড ফাংশনকে আমি থিটার সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করছি, যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি তো দেখা যাবে যে সেই সেকেন্ড ডেরিভেটিভের মানটা পজিটিভ আসছে, অর্থাৎ ডেল স্কয়ার এল বাই ডেল থিটা স্কয়ার, এটা হচ্ছে জিরোর থেকে ছোট হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এল হচ্ছে পজিটিভ, এখানে চিহ্নটা গ্রেটার দেন হবে, লেস দেন প্রিন্টিং টাইপিং মিস্টেক, তো গ্রেটার দেন 0। যেহেতু এল হচ্ছে পজিটিভ, দ্য ফার্স্ট ইকুয়েশন ইকুইভ্যালেন্ট টু ডেল লগ এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0, এ ফর্ম হুইচ ইজ মোর কনভিনিয়েন্ট। এখন এই যে ইকুয়েশনটা আমি বলেছি, যেটাকে আমি ইকুয়েট করে বা হচ্ছে সলভ করে থিটা কার্ডের মান বের করবো, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হয় বা সবচেয়ে বেশি সহজ হয় যদি আমি এইটাকে এলকে লাইকলিহুড ফাংশনকে সরাসরি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরোর সাথে ইকুয়েট না করে যদি লগ লাইকলিহুডকে ডেরিভেটিভ করি, তাহলে আমার কাজটা আরো বেশি ইজি হয়। আর যেহেতু আমার এলটা পজিটিভ, সেক্ষেত্রে আমি লাইকলিহুড ফাংশনের লগারিদমকে ফার্স্ট ডেরিভেটিভ করে জিরোর সাপেক্ষে ইকুয়েট করলে এই ইকুয়েশনটা যে আমরা পাই, সেই ইকুয়েশনটা আমি সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করলে, যেহেতু এই ইকুয়েশনটা সলভ করার থেকে এই ইকুয়েশনটা বেশি কনভিনিয়েন্ট, তো স্বাভাবিকভাবে আমরা এইটা নিয়ে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। সলভ করে সেখান থেকে আমরা থিটা কার্ডের মান বের করব। তো চলো স্টেপস গুলা আমরা হচ্ছে ইন শর্ট একটু ব্রিফ করে নিই। সেটা হচ্ছে আমার প্রথম কাজ হবে যে আমি যে পপুলেশন থেকে যে পপুলেশনের জন্য প্যারামিটার এস্টিমেট করব, সেই পপুলেশন থেকে যে স্যাম্পলটা আমি নিয়েছি, সেই স্যাম্পলের জন্য প্রথমেই আমি লাইকলিহুড ফাংশন লিখব, ঠিক আছে। লাইকলিহুড ফাংশন লেখার পরে আমরা সেইটার লগ লাইকলিহুড যে ফাংশনটা আছে সেটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার যে ফর্মটা, সেইটাকে আমি জিরোর সাপেক্ষে ইকুয়েট করে হচ্ছে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটাকে আমি হচ্ছে সলভ করব। সেক্ষেত্রে এইটা প্রধানত তোমার এই ইকুয়েশনটাই আমরা সলভ করে থাকি। তো কনভিনিয়েন্সের জন্য বা সুবিধার জন্য আমরা এই ডেল লগ এল বাই ডেল থিটা এইটার সাপেক্ষে জিরোকে ইকুয়েট করে যদি আমরা কাজটা করি, সেক্ষেত্রে সেটা আমার বেশি ইজি হবে। তো আমি স্টেপগুলো জেনে গেলাম। তো এবার আমরা চলে যাই একটা এক্সাম্পলে। যদি আমরা একটা ডিস্ট্রিবিউশন, একটা পপুলেশনের যে একটা ডিস্ট্রিবিউশন, সেরকম একটা ডিস্ট্রিবিউশন ব্যবহার করে সেখান থেকে কিভাবে আমি এমইডি মেথড ব্যবহার করে, মানে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন মেথড ব্যবহার করে প্যারামিটারকে এস্টিমেট করব, সেটা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে আমরা ফার্স্টে কি কাজ করেছি। প্রথমে আমার যে ডিস্ট্রিবিউশনটা, যে পপুলেশনটা আছে, সেই পপুলেশন থেকে আমি স্যাম্পল নিয়েছি। সেই স্যাম্পলের জন্য অথবা সেই পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনের জন্য আমরা হচ্ছে লাইকলিহুড ফাংশনটা বের করেছি। লাইকলিহুড ফাংশন বের করার পর সেটার আমি লগ লাইকলিহুড দিব।
লগ লাইকলিহুড ফাংশনকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। সেই ডেরিভেটিভকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা লগ লাইকলিহুড ফাংশনকে আমি জিরোর সাথে ইকুয়েট করে যদি সলভ করি, তাহলেই আমি হচ্ছে আমার প্যারামিটার থিটার মানটা পেয়ে যাব। যদি আমি প্যারামিটার থিটা ধরি তাহলে আর কি থিটার মানটা পেয়ে যাব। তো আসো এবার হচ্ছে একটু দেখে নিই এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা। এখানে আমি একটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন নিয়েছি এই যে এই ডিস্ট্রিবিউশনটা থেকে। এই ডিস্ট্রিবিউশনের ফাংশনাল ফর্মটা আমি দেওয়া আছে নর্মাল ভাবেই, ওই যে পপুলেশন থেকে স্যাম্পল নেওয়া। এই যে এটা হচ্ছে আমার পপুলেশনের ডিস্ট্রিবিউশন ফর্ম, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউশনের ফর্ম থেকে যে দেখো একটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন হচ্ছে নিয়েছি, সেটা বলেই দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে আমার এক্স এর রেঞ্জটাও বলে দেওয়া আছে। এখন আমাকে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বের করতে বলেছে থিটার জন্য। অর্থাৎ এই যে আমার প্যারামিটার থিটা আছে, এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে আমার থিটা। এই থিটাকে আমার এস্টিমেট করতে হবে, অর্থাৎ থিটা কার্ডের মান বের করতে হবে। এখানে যেহেতু আমি থিটাকে এস্টিমেট করছি, তাই এস্টিমেট করার পরবর্তী অংশে এস্টিমেট করার পরে থিটার উপরে আমরা একটা কার্ভ সাইন দিয়ে থাকি। এর মানে হচ্ছে যে এইটা হচ্ছে থিটার এস্টিমেটেড ভ্যালু। থিটার এস্টিমেটেড ভ্যালু বোঝানোর জন্য সাধারণত আমরা থিটার উপরে একটা কার্ভ দিয়ে থাকি। তো চলো আমরা সলিউশনটা দেখে ফেলি। Let x1, x2 up to xn be a random sample of size n drawn from given population. এই যে ডিস্ট্রিবিউশনটা আমার দেওয়া ছিল, এটা ছিল আমার ডিজায়ার্ড পপুলেশন বা আমার গিভেন পপুলেশন। এখান থেকে আমরা একটা n সাইজের স্যাম্পল নিয়েছি x1, x2 up to xn। এখন আমরা লাইকলিহুড ফাংশনের ডেফিনেশন অনুসারে সুন্দর করে এই ডিস্ট্রিবিউশনের জন্য লাইকলিহুড ফাংশনের ফর্মটা লিখে ফেলবো। লাইকলিহুড ফাংশনের ফর্মে কিন্তু আমরা কি দেখেছিলাম, যে আমি পূর্ববর্তী স্লাইডে একটু যাচ্ছি তাহলে তোমাদের একটু মনে পড়বে। এই যে দেখো এখানে কি লিখেছিলাম, প্রথম স্যাম্পলের জন্য ফাংশনাল মান, স্যাম্পলের প্রথম মানের জন্য ফাংশনাল মান, দ্বিতীয় এলিমেন্টের জন্য বা স্যাম্পলের দ্বিতীয় এলিমেন্টের জন্য ফাংশনাল ফর্ম, এরকম করে এনতম হচ্ছে এলিমেন্টের জন্য হচ্ছে ফাংশনাল ফর্ম। এই ফাংশনাল ফর্মগুলোকে আমরা গুণ করেছিলাম। তো চলো দেখি যে আমাদের যে অঙ্কটা আমাদের দেওয়া হয়েছে বা যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানে আমরা এভাবে করছি কিনা। দেখো আমার এটা আমার ফাংশনাল ফর্মটা কি, থিটা ই ইনভার্স থিটা এক্স, ঠিক আছে। যেহেতু আমার স্যাম্পল x1, x2 আপ টু xn, তো এই x এর মানটা আমার এই ফর্মে x এর মানটা একবার x1 হবে, একবার x2 হবে, এরকম করে xn পর্যন্ত হবে। তাহলে প্রথমে x1 এর জন্য আমি ফাংশনাল ফর্মটা লিখবো। তো লিখে ফেললাম x1 এর জন্য ফাংশনাল ফর্ম থিটা ই ইনভার্স থিটা x1। এরপরে গুণ দিব এরপরে এর সাথে আমি গুণ দিচ্ছি x2 এর জন্য যে ফাংশনাল ফর্ম সেটা, এরকম করে ডট 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 লাস্টের যে হচ্ছে এলিমেন্ট আমার ছিল স্যাম্পলের xn, সেটার জন্য যে ফাংশনাল ফর্ম আমার সেটা আমি লিখলাম, ঠিক আছে। ওইখানে যেভাবে লিখেছিলাম জাস্ট ওটা ম্যাথমেটিক্যাল জেনারেল এক্সপ্রেশন ছিল। আর এখানে হচ্ছে এই যেহেতু এই ডিস্ট্রিবিউশনের জন্য করেছি, তাই ফাংশনাল ফর্মগুলো এই ডিস্ট্রিবিউশনের ফর্মে আমি বসিয়ে দিলাম প্রত্যেকটা স্যাম্পল এলিমেন্টের জন্য, ঠিক আছে। তো গুণাকারে আমার বসানো হয়ে গেল। এবার আমি কি করব, এখন দেখো এখানে আমি n সংখ্যক স্যাম্পল সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। n সংখ্যক আমি বলতে চাচ্ছি যে n সাইজের একটা স্যাম্পল, n সংখ্যক না n সাইজের একটা স্যাম্পল হচ্ছে আমি সিলেক্ট করেছিলাম। তো এখানে আমার যেহেতু দেখো থিটা ইন্টু ডট 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 অনেকগুলো থিটা আছে, তাহলে এখানে আমার কয়টা থিটা আছে, যেহেতু আমার n সাইজের স্যাম্পল তাহলে এটা আমার n সংখ্যক থিটা আছে। তাহলে আমি অনায়াসে লিখতে পারছি এই থিটা ইন্টু থিটা, এটাকে আমি অনায়াসে লিখতে পারছি থিটা টু দি পাওয়ার n। আচ্ছা এটা গেল। আর হচ্ছে বাকি দেখো ই ইনভার্স থিটা x1, ই ইনভার্স থিটা x2 সবগুলো কিন্তু গুণাকারে আছে, ই ইনভার্স থিটা xn, অর্থাৎ বেসিস হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল মানে ই, বেসিস হচ্ছে ই, আর হচ্ছে তাহলে যেহেতু বেসিস আমার ই, তাহলে এই যে এক্সপোনেনশিয়ালের ই এর যে হচ্ছে পাওয়ারগুলো, সেই পাওয়ারগুলো আমি অনায়াসেই যোগ করতে পারি। তো সেক্ষেত্রে যোগ করলে মাইনাস থিটা x1
প্লাস করলে হচ্ছে মাইনাস থাকে, তাহলে মাইনাস থিটা x1 মাইনাস থিটা x2 মাইনাস থিটা xn এগুলোকে যোগ করে আমি কি পাই, মাইনাস থিটা ইন্টু যেহেতু x1 x2 আপ টু xn আছে, তাই হচ্ছে পাওয়ারগুলো যেহেতু যোগ হবে, তাই হচ্ছে এই পাওয়ারগুলো হচ্ছে থিটাটা কমন নিয়ে আমি সামেশন xi এটা লিখে ফেললাম। অর্থাৎ এটাকে আমি সংক্ষিপ্ত আকারে এভাবে লাইকলিহুড ফাংশনটাকে প্রকাশ করে ফেললাম আমার কাজের সুবিধার জন্য। তো আসবো এরপরে আমরা কি করব দেখা যাক। আমরা লাইকলিহুড ফাংশনটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, এর পরবর্তী কাজে হচ্ছে আমরা চলে যাই। তো লাইকলিহুড ফাংশন পেয়ে গেছি। এখন যেহেতু আমি আগেই বলেছি যে লগ লাইকলিহুডের থিটার সাপেক্ষে ডেরিভেটিভ অর্থাৎ প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরোর সাথে আমার ইকুয়েট করতে হবে। তো লগ লাইকলিহুডের ডেরিভেটিভ করার আগে প্রথম কাজে আমার কি হবে, তাহলে ফাংশনের হচ্ছে লাইকলিহুড ফাংশনের লগারিদম নিতে হবে, তাহলে হচ্ছে আমি লগ লাইকলিহুড ফাংশন পাবো। ঠিক আছে, তো আমি ফার্স্টেই হচ্ছে লাইকলিহুড ফাংশনের লগ দিলাম। তাহলে লগ এল ইকুয়াল টু হচ্ছে এই যে, চলো দেখিয়েছি আগের স্লাইডে, আমি আরেকবার একটু যাচ্ছি। এই যে এখানে আমি উভয় পাশে লগ নিব, যেহেতু হচ্ছে লগ লাইকলিহুড ফাংশনকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, সেটাকে জিরোর ডেরিভেটিভ করার পরে সেটাকে আমি জিরোর সাথে ইকুয়েট করব। তো প্রথম কাজে আগে হবে আমার কি, লাইকলিহুড ফাংশনের লগারিদমটা নিয়ে নিব। তাহলে হচ্ছে উভয় পাশে যদি আমি লগ নিই, তাহলে আমার এই পাশে বাম পাশে আছে এল, এটাকে আমি লগারিদম নিলে আসবে লগ এল, আর এইটাকে আমি এই ডান পাশে লগারিদম নিলে কি আসে চলো দেখি। এই যে দেখো বাম পাশে লগ এল আর ডান পাশে আমার লগারিদম নিলে কি আসছে, এন লগ থিটা মাইনাস থিটা সামেশন xi। আচ্ছা, তো লগারিদম আমি উভয় পাশে আমার নেওয়া হয়ে গেল। এখন আমি কি করব, এই লগ লাইকলিহুড ফাংশনকে আমি প্যারামিটার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো চলো ডেরিভেটিভটা করি। তাহলে ডেল লগ এল বাই ডেল থিটা, প্যারামিটার থিটার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি। এটাকে যখন আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব ডি বাই ডি থিটা অফ লগ থিটা, তখন আমার 1 বাই থিটা হচ্ছে, আর এন এন এর মতো থেকে যাচ্ছে। আর থিটাকে যখন আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো ডি বাই ডি থিটা অফ থিটা, সেক্ষেত্রে সেটা আমার থিটাকে ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, আর সামেশন xi রয়ে গেল। আচ্ছা, এই দেখো এই লগ লাইকলিহুডের থিটার সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু আমার হয়ে গেল। এখন আমি কি করব, এই লগ লাইকলিহুড ফাংশনের থিটার সাপেক্ষে ডেরিভেটিভকে হচ্ছে জিরোর সাথে ইকুয়েট করব। ঠিক আছে, এই যে দেখো এখানে লিখেছি সেটিং ডেল লগ এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0, এটাকে সেট করে আমরা কি পাচ্ছি দেখি। চলো দেখি কি আসে। এখন আমি দেখো এই যে আমার এই ইকুয়েশনের হচ্ছে বাম পাশে কি আছে, ডেল লগ এল বাই ডেল থিটা, এটা কিন্তু আমি মান বের করে ফেলেছি। কি মান বের করেছি, এন বাই থিটা মাইনাস সামেশন xi। তো এটা বাম পাশে বসিয়ে দিলাম, আর ডান পাশে 0 আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি বাম পাশে শুধুমাত্র এন বাই থিটা রাখলাম, আর ডান পাশে সামেশন xi টাকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন আমি থিটার মানটা বের করব। যেহেতু আমার প্যারামিটার থিটাটা বের করাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, তো আমি কোনাকুনি গুণ করে থিটাকে এক পাশে রাখলাম, আর এই এনটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে সামেশন xi বাই এন। ঠিক আছে, এখানে দেখো যেহেতু আমার 1 বাই থিটা আছে, এটা 1 বাই থিটা, তাহলে থিটা কার্ড এস্টিমেট করলে এটা উল্টো যাবে। কারণ হচ্ছে যে দেখো এটা কোনাকুনি গুণ করলে কিন্তু হচ্ছে হচ্ছে থিটা কার্ডের মান আসছে 1 বাই এক্স বার। কেন, কারণ সামেশন xi বাই এন সমান হচ্ছে এক্স বার আমরা জানি। ঠিক আছে, তো এই এক্স বার যেহেতু আমার এখানে 1 বাই থিটা আছে, ঠিক আছে, এটা থিটা হবে না, এটা 1 বাই থিটা হবে। 1 বাই থিটা সমান সমান সামেশন xi বাই এন, তাহলে থিটা কার্ড হবে হচ্ছে 1 বাই এক্স বার। তাহলে আমরা থিটা কার্ডের মান অলরেডি পেয়ে গেলাম, অর্থাৎ 1 বাই এক্স বার হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর অফ থিটা। তো এইভাবে আমরা আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল, অর্থাৎ যে ডিস্ট্রিবিউশনের একটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা লাইকলিহুড ফাংশন ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের মেথডের মাধ্যমে কিভাবে হচ্ছে প্যারামিটার এস্টিমেট করলাম, সেটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে ফেললাম। আশা করি তোমাদের এটা খুব কঠিন লাগছে না, কিছুই করতে হবে না, খুব কঠিন কিছু না। আমার যে ডিস্ট্রিবিউশন থাকবে, অর্থাৎ পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন ফর্মটা আমার দেওয়া থাকবে, সেখান থেকে আমার হচ্ছে স্যাম্পল নেওয়ার কথা কোশ্চেনেই হয়তো বলা থাকবে, বা হচ্ছে আমরা
কোশ্চেনে বলা না থাকলো বা এক্সাম্পল হিসেবে যদি নিই, যে স্যাম্পলটা নিব ওইটার জন্য হচ্ছে লাইকলিহুড ফাংশনটা লিখে ফেলবো, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের যে ফর্মটা আছে ডিস্ট্রিবিউশন ফর্মের জন্য লাইকলিহুড ফাংশনের ফর্মটা লিখে ফেলবো। লাইকলিহুড ফাংশনের ফর্মটা লিখে ফেলার পরে সেই ফাংশনটার জন্য আমরা লগ লাইকলিহুড বের করব। লগ লাইকলিহুড ফাংশনের তারপরে কি করব, প্যারামিটার থিটার সাপেক্ষে অথবা যেইটা প্যারামিটার হিসেবে থাকবে সেই প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পরে সেটাকে আমি জিরোর সাথে ইকুয়েট করব, ইকুয়েট করে সেটাকে সলভ করব, সলভ করে আমার প্যারামিটার মান হচ্ছে আমি পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করি তোমাদের কঠিন লাগছে না। তো পড়ে যাচ্ছি তা এটা আশা করি এখন ক্লিয়ার। তো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপরে আমার যে মেথডটা আছে সেটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার। মেথড অফ লিস্ট স্কোয়ারটা সাধারণত তোমার স্ট্যাটিস্টিক্যাল লিনিয়ার মডেলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর এক্ষেত্রে এটা মেইনলি ব্যবহার হয়ে থাকে বা হচ্ছে মেইন হচ্ছে তোমার প্রয়োগটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস মডেল। রিগ্রেশন অ্যানালাইসিস তোমরা হচ্ছে আশা করি হচ্ছে কিছুটা বেসিক তোমাদের আছে, কারণ ফার্স্ট ইয়ারে যখন তোমরা ছিলে তখন কিন্তু তোমাদের হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে ছিল। কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিস হয়তো তোমরা ডিটেইল করনি, কিন্তু বিষয়টা সম্পর্কে কিছুটা জানা দরকার। ওখানে কিন্তু আমরা একটা লিনিয়ার মডেল হচ্ছে একটা রিগ্রেশন মডেল থাকে, যেটা হচ্ছে একটা লিনিয়ার মডেল। হ্যাঁ, রিগ্রেশন যে মডেলটা থাকে সেটা হচ্ছে সেই মডেলটা কিন্তু লিনিয়ার মডেল টাইপ। ঠিক আছে, তো ওই রিগ্রেশন মডেল থেকে ওই মডেলের রিগ্রেশন মডেলের যে হচ্ছে যে তোমার কোএফিশিয়েন্ট গুলো আছে সেগুলাকে এস্টিমেট করার জন্যই হচ্ছে আমরা সাধারণত হচ্ছে লিস্ট স্কয়ার মেথডটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইনলি সেখানে অ্যাপ্লিকেবল তখনই অ্যাপ্লিকেবল যখন অবজারভেবল র্যান্ডম ভেরিয়েবলের জয়েন্ট ডেন্সিটিটা না দেওয়া থাকে। ঠিক আছে, জয়েন্ট র্যান্ডম ভেরিয়েবলের অবজারভেশনগুলো যখন আমার জয়েন্ট ডেন্সিটিটা দেওয়া থাকবে না, তখন আমরা এই মেথড অফ লিস্ট স্কয়ার মেথড পদ্ধতিটা ব্যবহার করব। ঠিক আছে, আর সেক্ষেত্রে এটার সাধারণত দেখা যায় এটার ভাস্ট প্রয়োগ একটা জায়গাতেই, সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস মডেলের যে কোএফিশিয়েন্ট গুলো আছে সেই কোএফিশিয়েন্ট গুলো পরিমাপ করার ক্ষেত্রে। তো আচ্ছা, এক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু এক্সপেকটেশনের ফর্ম আমরা ব্যবহার করি, কিছু অবজারভেশন গুলা কিছু এক্সপেকটেশন ফর্ম আমরা ব্যবহার করি, যেই ফর্ম গুলা হচ্ছে ব্যবহার করে আমরা প্যারামিটারটা এস্টিমেশন করে থাকি। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু দেখে নিই এখানে। মোস্টলি ইউজড ইন স্ট্যাটিস্টিক্যাল লিনিয়ার মডেল, মেইনলি রিগ্রেশন অ্যানালাইসিস মডেল। এটা বলা হয়েছে applicable when the joint density of the observable random variable is not given। আচ্ছা, যখন হচ্ছে আমার জয়েন্ট ডেন্সিটি ফাংশনটা দেওয়া থাকবে না অবজারভেবল র্যান্ডম ভেরিয়েবলের জন্য, তখন এটা অ্যাপ্লিকেবল। ইন দিস মেথড উই কনসিডার দ্য এস্টিমেশন অফ প্যারামিটারস ইউজিং সাম স্পেসিফাইড ফর্ম অফ দ্য এক্সপেকটেশন অফ দ্য অবজারভেশন। ঠিক আছে, কিছু ফর্ম আছে, এক্সপেকটেশনের স্পেসিফিক ফর্ম আছে, সেই ফর্মগুলো ব্যবহার করে অবজারভেশনের কিছু এক্সপেকটেশনের ফর্ম আছে সেগুলো ব্যবহার করে হচ্ছে আমরা মেথড অফ লিস্ট স্কয়ারটা সাধারণত প্রসিড করি। এটা অনেকটা হচ্ছে মানে মোস্টলি ইউজড বা হচ্ছে একটা নির্দিষ্ট বললাম যে রিগ্রেশন অ্যানালাইসিস মডেলের জন্য, ওইটার জন্যই মেইনলি হচ্ছে এটা করা হয়ে থাকে। তো ওইটার জন্যই হচ্ছে এখন আমরা দেখবো লিস্ট স্কয়ার মেথডটা কিভাবে প্রসিড করছে। আচ্ছা, তো তার আগে আমরা হচ্ছে এই মেথড অফ লিস্ট স্কয়ার মেথডের পদ্ধতির প্রিন্সিপাল আর ইউজটা একটু দেখে নিই আরেকবার। সেখানে হচ্ছে যে এই মেথডের মেইন প্রিন্সিপালই হচ্ছে যে তোমার এরর সাম অফ স্কয়ারকে মিনিমাইজ করা। আমার যে এরর সাম অফ স্কয়ার আছে বা যে এরর পরিমাণ আছে সেটাকে আমরা মিনিমাইজ করেই আমরা সাধারণত মিনিমাইজ করার মাধ্যমে প্যারামিটার এস্টিমেশন করা, সেটাই আমার এই মেথডের মেইন প্রিন্সিপাল। আর এটা সাধারণত এই যে অনলি মেথড ইউজড ইন রিগ্রেশন অ্যানালাইসিস, এখানে আমি রেড কালার দিয়ে তোমাদের হাইলাইট করার চেষ্টা করেছি মেইন বিষয় দুটা। অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে দ্য এস্টিমেটস অফ দ্য প্যারামিটারস আর অবটেইনড বাই মিনিমাইজিং দ্য এরর সাম অফ স্কয়ার অফ দ্য মডেল। অর্থাৎ যেমন যেটা বললাম যে রিগ্রেশন মডেল, ওই রিগ্রেশন মডেলের যে এরর সাম অফ স্কয়ার আছে ওইটা মিনিমাইজ করার মাধ্যমেই মেইনলি আমরা এই প্যারামিটার এস্টিমেট
গুলা পেয়ে থাকি। আর হচ্ছে ইউজ হচ্ছে যে ইট ইজ দ্য অনলি মেথড ইউজড ইন রিগ্রেশন অ্যানালাইসিস, এটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিসের হচ্ছে একমাত্র হচ্ছে প্যারামিটার এস্টিমেশনের জন্য করে থাকি। ঠিক আছে, তো ইউজটা হচ্ছে আমরা দেখে ফেললাম। এবারে আমরা চলে যাই যে যেটা আমরা বলছিলাম যে রিগ্রেশন অ্যানালাইসিস বা রিগ্রেশন মডেলের জন্য হচ্ছে যে এই মেথডটা অ্যাপ্লিকেবল মেইনলি সেটাতে চলে যাই। দেখো এখানে আমি রিগ্রেশন মডেল দিয়ে হচ্ছে তোমার হচ্ছে মেথড অফ লিস্ট স্কয়ার মেথডটা পদ্ধতিটা দেখানোর চেষ্টা করেছি। Let us consider n pairwise uncorrelated observation y1 y2 up to yn such that yi equal to alpha plus beta 1 x1i beta 2 x2i plus dot dot plus beta p xpi plus ey। এখানে আমি একটা রিগ্রেশন মডেল কনসিডার করেছি y ইকুয়াল টু আলফা প্লাস। তোমরা জানো যে রিগ্রেশন মডেলের মেইন ফর্ম হচ্ছে y ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স, সাথে একটা তোমার এরর টার্ম থাকে। এই যে এইটা হচ্ছে সেই আমার এরর টার্ম, এই এরর টার্মটাকে আমরা হচ্ছে মিনিমাইজ করে থাকি। ঠিক আছে, ওই যে বললাম না মিনিমাইজ দ্য এরর সাম অফ স্কয়ার। ঠিক আছে, এই এররটাকে আমরা মিনিমাইজ করে থাকি। তো এই আমার রিগ্রেশন মডেল, এই রিগ্রেশন মডেলের এই রিগ্রেশন মডেলের কিছু অ্যাজাম্পশন আছে, যেটা হচ্ছে যে শর্তগুলো আমাকে, যে অ্যাজাম্পশনগুলো আমাকে স্যাটিসফাই করার প্রয়োজন সেগুলো একটু দেখে নিই। দ্য এক্সেস আর ফিক্সড, এই যে এখানে আমার এক্স গুলো আছে, এই এক্স গুলো হচ্ছে ফিক্সড। The conditional distribution of yi for each value of xi is normal with a constant variance sigma square. অর্থাৎ আমরা যদি yi given x এর জন্য কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন কনসিডার করি, সেটা অবশ্যই নর্মাল হবে এবং নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে এবং সেটা ভ্যারিয়েন্স হবে সিগমা স্কয়ার। এরপরে আসো তৃতীয় অ্যাজাম্পশনটা কি আছে সেটা দেখে নিই। Errors are normally and independently distributed with mean zero and variance sigma square. এই যে এরর টার্ম আছে এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার মিন হচ্ছে 0 এবং ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার হচ্ছে আমরা দেন ফ্রম ওয়ান হচ্ছে আমি যে ইকুয়েশনটা ছিল, আরেকবার দেখাচ্ছি একটু আগের স্লাইডে গিয়ে। এই যে আমার যে রিগ্রেশন ইকুয়েশনটা ছিল, ঠিক আছে, রিগ্রেশন লাইনটা যেটা ছিল। আচ্ছা, এই ইকুয়েশনে আমি প্রথমেই যখন হচ্ছে এই মেথডটা সম্পর্কে যখন ব্রিফ করেছি তখনই কিন্তু আমি বলেছিলাম, তো সেখানে কিন্তু আমার একটা পয়েন্ট ছিল যে আমরা এই মেথডে সাধারণত কিছু অবজারভেশনের কিছু ফিক্সড এক্সপেকটেশন বের করার পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে হচ্ছে কাজটা প্রসিড করি। এখানে কিন্তু সেটাই করেছি। এই যে দেখো এক্সপেকটেশন অফ ওয়াই আই, এটা করে হচ্ছে রিগ্রেশন লাইনটা এক্সপেকটেশন অফ ওয়াই এর ফর্মে রিগ্রেশন লাইনটা আমরা লিখেছি। এখন আমি এটাকে ম্যাট্রিক্স নোটেশনে লিখবো। তোমরা ম্যাট্রিক্স কিন্তু অলরেডি পড়েছো, ঠিক আছে, তো এটা তোমাদের বোঝার কষ্ট হওয়ার কথা না। দেখো ইন ম্যাট্রিক্স নোটেশন এক নাম্বার ইকুয়েশন যেটা আমার রিগ্রেশন ইকুয়েশন ছিল, রিগ্রেশন ইকুয়েশনটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি y ইকুয়াল টু এক্স বিটা প্লাস ইউ। ঠিক আছে, যেখানে y হচ্ছে n বাই 1 অর্ডার একটা ম্যাট্রিক্স y1 y2 আপ টু yn পর্যন্ত, আর হচ্ছে বিটা, হ্যাঁ এইটা কিন্তু এই বিটা কিন্তু আমার এস্টিমেট করতে হবে। এটা হচ্ছে কোএফিশিয়েন্ট, রিগ্রেশন ইকুয়েশনের কোএফিশিয়েন্ট। আমি কিন্তু অনেক আগে একবার বলেছি যে রিগ্রেশন অ্যানালাইসিসে যে রিগ্রেশন মডেলটা থাকে ওখানে যে কোএফিশিয়েন্ট গুলা থাকে ওগুলা এস্টিমেটের মাধ্যমেই কিন্তু আমরা প্যারামিটার এস্টিমেশনটা কমপ্লিট করে থাকি। ঠিক আছে, তো বিটা হচ্ছে আমার হচ্ছে কোএফিশিয়েন্ট, রিগ্রেশন কোএফিশিয়েন্ট। তো এটা হচ্ছে পি বাই 1 অর্ডার একটা ম্যাট্রিক্স। তো এক্স হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স যেখানে এক্স গুলা ফিক্স, এক্স হচ্ছে এন বাই পি প্লাস 1 অর্ডার একটা ম্যাট্রিক্স, আর ইউ হচ্ছে ইউ1 ইউ2 আপ টু ইউএন, ওকে, এন বাই 1 অর্ডার একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন হচ্ছে বিটা কার্ড হচ্ছে বিটার
একটা এস্টিমেট। যেহেতু আমি বিটা এস্টিমেট করব, আমার এখানে রিগ্রেশন কোএফিশিয়েন্ট হচ্ছে বিটা, এটাই আমার এস্টিমেট করতে হবে। এটাই আমার হচ্ছে, এটা এস্টিমেটের মাধ্যমেই আমরা বলবো যে আমরা প্যারামিটারকে এস্টিমেট করেছি। তো এস্টিমেটেড ভ্যালু আমার কি হবে, বিটা কার। তো বিটার এস্টিমেটেড ভ্যালুকে আমি বিটা কার দিয়ে এখানে ডিনোট করলাম। তো সেক্ষেত্রে 2 নম্বর ইকুয়েশনটা আমার কি দাঁড়াচ্ছে, y = x বিটা কার প্লাস ইউ, যেটা হচ্ছে ইউকে হচ্ছে এরর টার্মে ই এর, যেহেতু আমি ইউকে এস্টিমেট করেছি, এররকে এস্টিমেট করেছি, এই এররের এস্টিমেটেড এররকে যেহেতু আমি এস্টিমেট করেছি, এটাকে আমি এস্টিমেটেশন করার পরে এস্টিমেটেড ফর্মটা আমি ই হিসেবে প্রকাশ করলাম। ঠিক আছে, তো যদি আমরা এস্টিমেট করি আর সেক্ষেত্রে এস্টিমেটেড চেহারাটা এরকম হলো। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা যদি হচ্ছে এস্টিমেট করি তাহলে এরকম ইকুয়েশন হওয়ার কথা। আর এরকম ইকুয়েশন হলে এখন এটার মধ্যে আমরা কিছু কাজ করব, যে এক পাশে ইটাকে রেখে আরেক পাশে y - x বিটা কার নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমি ই প্রাইম ই গুণ করলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সের হচ্ছে প্রাইম, এই ম্যাট্রিক্স হচ্ছে গুণ করলাম। গুণ করার পরে দেখো এগুলা হচ্ছে করার পরে আমার হচ্ছে এই যে দেখো 2 বিটা কার প্রাইম x প্রাইম y, এই যে দুটা আছে তাই দুটা, আর এটা যেরকম ছিল সেরকমই ছিল গুণ করার পরে, আর হচ্ছে এটা বিটা কার প্রাইম x প্রাইম x বিটা কার। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার এতটুকু করলাম। এখন দেখা যাক এরপরে কি করা হচ্ছে। তো এইটাই হচ্ছে, সরি আমি আসলে পরের স্লাইডে ভুলে চলে গেছি। আচ্ছা, তো এই যে এতটুকু যে আমরা করলাম, মোটামুটি এই মেথডটার মাধ্যমে বা এই অংশটুকু পর্যন্তই হচ্ছে এই প্রসেস ফলো করে আমরা হচ্ছে এস্টিমেট করে থাকি। এক্ষেত্রে এই যে ই প্রাইম ই আমরা বের করলাম, এখান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে আমি ওভারঅল একটা হচ্ছে লুপ দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে এস্টিমেশনটা হয়ে থাকে। সেক্ষেত্রে বিটা কার হচ্ছে যখন তোমার এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, ম্যাথমেটিক্যালে যখন তোমরা করবে, যখন রিগ্রেশন অ্যানালাইসিসের প্যারামিটার এস্টিমেট করবে মানে কোএফিশিয়েন্ট এস্টিমেট করবে, তখন বিটা কার্ডের সূত্র থাকবে এক্স, তোমার সেই বিটা কার্ডের সূত্রের মধ্যে তখন আমরা মান বসিয়ে হচ্ছে বিটা কার্ড হচ্ছে হয়তো বিটা কার্ড মেজার করব। আর এক্ষেত্রে সেটার ওভারঅল রূপটাই হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করলাম। তো হচ্ছে এভাবেই হচ্ছে আমরা মেথড অফ ম্যাক্সিমাম মেথড অফ লিস্ট স্কোয়ার এটা হচ্ছে প্রসিড করে থাকি। তো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। তো সামনের দিন আমরা হচ্ছে পরবর্তী যে মেথডগুলো আছে সেই মেথডগুলো নিয়ে আলাপ করব, আর চেষ্টা করব লিস্ট স্কয়ার মেথডে যদি কোনো একটা রিগ্রেশন ইকুয়েশন দিয়ে তোমাদেরকে একটু বোঝানো যায় আমি সেটাও চেষ্টা করব। আর বাকি মেথডগুলো নিয়ে পরের ক্লাসে আবার চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো আর হচ্ছে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।